অলৌকিক কথনে আপনাদের স্বাগত। আমি সবুজ আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। গত পর্বে আমরা টাঙ্গাইলের সেই মধুপুর গ্রামের বর্ণনা শেষ করতে পারিনি। মধুপুর গ্রামের অলৌকিক ঘটনাগুলো শেষ হয়নি। আমরা আজকে মধুপুর গ্রামের বাকি ঘটনাগুলো নিয়ে আলোচনা কথা বলবো। ওই গ্রামের যা ইচ্ছা আর ওই গ্রাম থেকে চিরতরে চলে গিয়েছিল, আর ফিরে আসেনি কখনো। মানুষজন আস্তে আস্তে যা ইচ্ছারের কথা ভুলে যেতে বসলো। সবাই যার যার মতো করে চলাফেরা করতে থাকলো। ওখানকার স্বাভাবিক কার্যক্রম চলতেছিল মোটামুটি। যা ইচ্ছার চলে যাওয়ার ঠিক বছর খানেক পরে ওই গ্রামে আরেকটি ভয়ঙ্কর অদ্ভুতের ঘটনা ঘটে, যা ওই গ্রামের মানুষজনকে আবারও মনে করিয়ে দিতে থাকে যে না, এই গ্রামের একটা অশরীরী আত্মা বসবাস করে, যেটা প্রতিশোধ পরায়ণ বা মানুষজনের ক্ষতির কারণ। স্বাভাবিকভাবে স্কুল, মাঠ ঘাট, চাষাবাদ সব চলতেছিল। হঠাৎ করে একদিন ক্লাস 4-এর একটা বাচ্চার সাথে খুব ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে। ছেলেটির নাম অনন্ত দাস। ওই দিন ছিল ওই গ্রামের হাটবার। ছেলেটি তার বাবার সাথে দুপুরবেলা হাটে গিয়েছিল। হাট থেকে ফিরে সে উঠানে খেলা করতেছিল বিকালে। সে খেলা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ছেলেটির মা দেখতেছিল যে সন্ধ্যার আগেও তার ছেলে উঠানে খেলা করতেছে, কিন্তু তার মা তার বাড়ির কাজগুলো গুছিয়ে যখন তার ছেলেকে একটু হাত পা ধুইয়ে ঘরে নিয়ে আসবে সন্ধ্যায়, তখন তার মা গিয়ে দেখে তার ছেলে উঠানে নেই। সে বাড়ির চারপাশে তার ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পাচ্ছে না। এইভাবে প্রায় আধা ঘন্টা তার মা খোঁজার পরে তার মার মনে একটা ভয় ধরে যায় যে আমার ছেলে কোথায়। অনন্তের মা হাউমাউ করে কান্না করতে শুরু করে এবং আশেপাশের মানুষজন জড়ো হতে থাকে তাদের বাড়িতে। সবাই জড়ো হয়ে তার মাকে জিজ্ঞেস করতেছে কেন কান্না করতেছে। তার মা বলতেছে আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন গ্রামের সবাই একসাথে খুঁজতে শুরু করে। সারা গ্রাম খুঁজে বেড়ায়, বাড়ির পিছনে, সারা গ্রামের পিছনে, সব জায়গায় খুঁজে অনন্তকে কোথাও খুঁজে পাচ্ছে না। তার কোনো সারা সত্য কোথাও পাওয়া যাচ্ছে না। তখন অনন্তর মা বাবা বাড়ির মানুষজন ওরা প্রচন্ড কান্না করতে থাকে। এর মাঝখানে একজন এসে বলল যে আমরা তো সারা গ্রামে খুঁজলাম, বাকি আছে শুধু আমাদের ওই শ্মশান আর ওই বটগাছের এরিয়াটুকু। তখন প্রায় রাত্র 10টা-11টা বেজে যায়। এরকম করতে করতে কেউ আর এত রাত করে ওই বটগাছের দিকে যাওয়ার সাহস করতেছিল না। তখন তো গ্রামেরই রিফাত নামের একটা ছেলে, সে শহরে পড়াশোনা করেছে, সদ্য ভার্সিটি শেষ করে গ্রামে এসে থাকতেছে, পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করতেছে। তো সে অনেকটা সাহস নিয়ে সে বলল যে আমি যাব ওখানে, খুঁজে দেখে আসি। গ্রামের 2-1 অবশ্য একটু ইনিয়ে বিনিয়ে বা আমতা আমতা করে বলতেছিল যে ওখানে না যাওয়ার জন্য রিফাতকে, কিন্তু রিফাত কারো কথা শুনেনি। সে বলল যে না, আমি ওকে ওখানে একবার খুঁজে দেখে আসি তাকে পাওয়া যায় কিনা। এরকম করতে করতে 11টা-12টার মতো বাজে। তখন রিফাত সিদ্ধান্ত নিল সে যাবে।
তো রিফাত আস্তে আস্তে গ্রামের বাইরে চলে আসলো ওই শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানের কাছাকাছি, বট গাছটার কাছাকাছি আসার পরেই সে একটা অদ্ভুত অনুভূতি অনুভব করলো। তার কাছে মনে হচ্ছে যে চারপাশ প্রচন্ড কুয়াশায় ঢেকে গেছে এবং খুব শীতল এরকম একটা আবহাওয়া তার মনে হলো, এবং তার শরীর দিয়ে একটা শীতল বাতাস বয়ে গেছে এরকম মনে হচ্ছিল তার। তো সে তো এই ধরনের চিন্তায় ছিল না যে কিছু অন্য কিছু হইতে পারে বা কি, এরকম চিন্তা সে করতেছিল না। রিফাত যখন বটগাছটার নিচে এসে দাঁড়ায়, তখন সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, এবং ওই বাচ্চা কান্না করতে করতে বলতেছে যে মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। কিন্তু সে ওখান থেকে নড়তে পারতেছে না। বটগাছটার ঠিক নিচে রিফাত দেখতে পায় অনন্ত বসে আছে, এবং বসে বসে সে কান্না করতেছে আর বলতেছে মা আমাকে বাঁচাও। তখন রিফাত বলল, কিরে অনন্ত, তুই এখানে কেন? তোর মা বাবা বাড়িতে কান্না করতেছে, সারা গ্রামের মানুষ তোর জন্য আতঙ্কিত হয়ে গেছে, আর তুই এখানে এসে বসে আছিস। কিন্তু রিফাতের সাথে অনন্ত কোনো কথা বলে নাই। যখন রিফাত এই কথা জিজ্ঞেস করে, তখন অনন্ত একবারে চুপ হয়ে যায়। সে আর তখন কান্নাও করতেছিল না। ইভেন ওই যে মা মা আমাকে বাঁচাও বলে যে শব্দটা সে করতেছিল, ওইটাও আর সে করতেছে না। একবারে ফেল ফেল করে রিফাতের দিকে তাকিয়ে আছে। তো রিফাত অনন্তকে অনেকটা হাতে জোর করে ধরে যেই একটু কুলের দিকে নিতে যাবে, নিয়ে আসার জন্য, অমনি বটগাছের মধ্যে রিফাত দেখতে পায় একটা বিশাল আকৃতির ছায়া মূর্তি, এবং ওই ছায়া মূর্তি থেকে প্রথমেই একটা শব্দ ভেসে আসে, দে আমাকে এক টুকরো কাঠ দে, আগুনটা জ্বালিয়ে দে, না হয় আগুনটা নিভে যাবে। রিফাত অনেকটা ভরকে যায় এবং কিছুটা ভয় পায়। তো রিফাত তখন মনে মনে সূরা জপতে থাকে একটা। তখন ওই ছায়া মূর্তিটা নিমিষেই ভেনিশ হয়ে যায়। সে ওই সূরা পড়ার পরে দেখতে পায় না যে ওখানে কোনো ছায়া মূর্তি আছে। কিন্তু রিফাতকে এই বিষয়টা খুব অবাক করে যে ছায়া মূর্তিটা যে রিফাত দেখলো, ওই ছায়া মূর্তিটা একটা পা আছে আর একটা পা নেই। তো রিফাত অনন্তকে কোলে নিয়ে অনেকটা সাহসের সহিত, সেও ভয় পেয়েছে এই বিষয়টা দেখে, অনেকটা সাহসের সহিত ওখান থেকে রিফাতকে কোলে নিয়ে চলে আসে। এবং রিফাত যখন অনন্তকে কোলে নেয়, তার কোলেই রিফাতের কোলেই অনন্ত অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়, এবং রিফাত নিজে ওই গ্রামের যে মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে এবং বলে যে অনন্তের সাথে এরকম এরকম হয়েছে, আপনি একটু দেখবেন। তারপর ওই ইমাম সাহেব এসে অনন্তকে কিছু ঝাড়ফুঁক করার পর অনেকক্ষণ পরে রিফাতের জ্ঞান ফিরে আসে। রিফাতের না, অনন্তর জ্ঞান ফিরে আসে। অনন্তর জ্ঞান ফিরে আসার পর অনন্ত যে বর্ণনা দিল, তা আসলে বিশ্বাস করার মতো ছিল না। জ্ঞান ফিরে আসার পরে সবাই অনন্তকে জিজ্ঞেস করতেছিল যে তুই ওখানে কিভাবে গেলি, তুই তো ওখানে খেলা করতেছিলি, তুই ওখানে কেন গেলি? তখন অনন্ত সবাইকে বললো যে আমি তো ওখানে আমার মার সাথে গিয়েছি। সবাই অবাক হয়ে যায়
যে তোর মার সাথে গিয়েছিস মানে? তখন অনন্ত বলল, আমি বিকাল থেকে ওঠা নিয়ে খেলা করতেছিলাম, আমার সাথে আরো 2টা বাচ্চা ছিল। সন্ধ্যা ঠিক সন্ধ্যা টাইমে যখন আমরা প্রায় খেলা শেষের দিকে, তখন আমাদের বাড়ির সামনের যে রাস্তার পাশটা আছে ওখানে দেখি যে হুট করে দেখি ওখানে মা দাঁড়িয়ে আছে এবং আমাকে ডাকতেছে হাতে ইশারা দিয়ে যাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে মা ডাকতেছে, হয়তো ওই দিক দিয়ে টিউবওয়েলে নিয়ে যাবে আমাকে, এই জন্য ইশারা দিয়ে ডাকতেছে। আমি আমার সাথে যে 2জন ছিল তাদেরকে বললাম যে আজকে আর খেলবো না, মা ডাকতেছে। এই কথা বলে আমি রাস্তার পাশে যাই। যাওয়ার পরে আমি গিয়ে দেখি যে মা আর একটু দূরে চলে গেছে এবং ওখান থেকে আবার ইশারা দিয়ে বলতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো এইভাবে আমি মার পিছু পিছু যাইতে থাকি। তো যাইতে যাইতে আমার আর কিছু মনে নেই। তো অনন্ত বেশ মাসখানেক প্রায় অনন্ত স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল। অনন্তের এই সিচুয়েশন দেখে পাশাপাশি ওই বটগাছে যে ছায়ামূর্তি এবং ছায়ামূর্তির যে শব্দ রিফাত শুনে এসেছে, সেটা রিফাতকে তাড়া করে বেড়াচ্ছে যে কেন এরকমটা হলো। আর ওই এক পাওলা ওই মহিলা, খুড়া মহিলা কে বা কেনই বা এই মহিলা গ্রামের মানুষজনের সাথে এইরকম করতেছে, মানুষজনকে ভয় দেখাচ্ছে বা ক্ষতি করার চেষ্টা করতেছে, এটা নিয়ে রিফাতের একটু মনে কৌতূহল জাগে। সে কৌতূহল বশত চিন্তা করলো যে সে এটার রহস্য উদ্ঘাটন করবে। ওই মহিলার আত্মা এখনো, অতৃপ্ত আত্মা এখনো এই বটগাছে কেন আছে বা গ্রামের আশেপাশে কেন ঘুরে বেড়ায়, আর মানুষের কেন ক্ষতি করে, ইভেন ছোট বাচ্চাও তার হাত থেকে রেহাই পাচ্ছে না কেন, এটা সে উদ্ঘাটন করে। যেই ভাবা সেই কাজ। রিফাত ওই জাহিদ স্যারের মতোই এক পূর্ণিমার রাতে, তার জাহিদ স্যার যেরকমটা পূর্ণিমার রাতে ওখানে রহস্য উদ্ঘাটনে বেরিয়েছিল, রিফাতও এরকমটাই এক পূর্ণিমার রাতে সেই বটগাছের নিচে উপস্থিত হয়। তখন জাহিদ স্যারের সাথে যা যা ঘটেছিল শুরুতে, রিফাতের সাথেও তাই ঘটে। জাহিদ স্যার অজ্ঞান হয়ে গিয়েছিল ভয়ে, বাট রিফাত সেদিন একটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল এবং ওই খুড়ো বুড়িকে জিজ্ঞেস করেছিল যে তুমি গ্রামের মানুষজনকে কেন ক্ষতি করতেছ। তখন ওই গাছের পিছন থেকে ওই বুড়ি বলতে থাকে যে আমি ওই ছোট বাচ্চাকে এখানে নিয়ে আসতাম না, আমার ঘরে আগুন লাগার পর ওর মা চাইলে আমার ঘরের আগুন নিভাতে পারে, ওর মা আমার ঘরের আগুন নিভায় নাই, এই কারণে ওর বাচ্চার ক্ষতি করার চেষ্টা করেছে, যদি ওকে সুযোগে পাই ওরও ক্ষতি করবে। এটা শোনার পর রিফাত বলল, না, তুমি কারো ক্ষতি করতে পারবে না এই গ্রামের। তখন ওই খুড়ো বুড়ি খুব ফিস ফিস টাইপের একটা কান্না শুরু করে দেয় এবং রিফাত দেখতে পায় বটগাছ থেকে ঠিক একটু সামনে, শ্মশানটার একটু পরে একটা আগুনের কুণ্ডলী মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে খাল পেরিয়ে আস্তে আস্তে অনেক দূরে গিয়ে বিলীন হয়ে গেছে। সে আর কিছু দেখতে পায় না। রিফাত যদিও ভয় পেয়েছে, বাট সে এটা বুঝতে দেয়নি, ওখানে নিজের শক্ত করে সে ওখান থেকে ওই রাতে ফিরে আসে এবং তার মনে একটা কৌতূহল জন্মায় যে নিশ্চয়ই ওই মহিলা, বৃদ্ধ মহিলা মারা যাওয়ার পিছনে কোনো কারণ ছিল, যার কারণে তার এই অতৃপ্ত আত্মা এখনো
এই গ্রামের আশেপাশে রয়ে গেছে। তো রিফাত তার মৃত্যু রহস্য উদ্ঘাটন করার জন্য গ্রামের অনেককে জিজ্ঞেস করে যে এই মহিলা আসলে কে ছিল, কিন্তু গ্রামের কেউই রিফাতকে কোনো তথ্য দিতে রাজি হয়। অনেকের চেহারা দেখে মনে হয়েছে তারা ভয়ে কোনো তথ্য দিতে রাজি হয়। অনেকে আবার কিছুটা বলতে গিয়েও কিছু বলে। তো রিফাত সবকিছু অনেককে জিজ্ঞেস করার পরে সবকিছু বুঝতে পেরেছে। সে একটা আইডিয়া নিয়েছে যে আনুমানিক ওই বৃদ্ধ মহিলার মৃত্যুর সময়কালটা কখন ছিল, সে এটা বুঝতে পারে। তখন রিফাত তাদের জেলা শহরে যে জেলা লাইব্রেরি আছে ওখানে গিয়ে বিভিন্ন পত্রিকা খুঁজতে থাকে। ওই সময়কাল যদি কোনো আলোচিত ঘটনা হয় বা ওই গ্রামের আলোচিত কোনো ঘটনা যদি পত্রিকায় এসে থাকে, স্থানীয় কোনো পত্রিকায় যদি আসে, রিফাত তখন একটা বেশ পুরনো পত্রিকা ওখানে খুঁজে পায়। 65-66 এরকম সালের হবে। সে ওই পত্রিকায় দেখতে পায় ওখানে লেখা আছে মধুপুর গ্রামে, হেডলাইন করা, মধুপুর গ্রামে 3 জন অগ্নিদগ্ধ, তার মধ্যে এক বৃদ্ধ মহিলার মৃত্যু। রিফাত তখনই জানতে পারে ওই বৃদ্ধ মহিলার নাম সুবর্ণা রানী দাস, এবং সেও জানতে পারে ওই মহিলা ওই গ্রামের শেষ প্রান্তে তার বাসা ছিল। ওই মহিলা ছিল নিঃসন্তান এবং তার স্বামীর রেখে যাওয়া বেশ সম্পত্তিও ছিল। তখন ওই পত্রিকায় সে দেখতে পায় যে তার এই মৃত্যুটাকে প্রশাসনিক ভাবে আত্মহত্যা বলে ওই সময় এটাকে ডিসমিস করে দেওয়া হয়। কিন্তু রিফাত এটা বিশ্বাস করতে রাজি নয়। নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। সুপ্রিয় বন্ধুগণ, আমি আজকে আর আমার এটা বড় করব না, আপনাদের জড়া করব না। এর পরের পার্টটুকু রিফাত ওই বৃদ্ধ মহিলার ব্যাপারে কি উদ্ঘাটন করলো, ওই মহিলাকে আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে, এর পরের পর্বে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। এবং ওই মহিলার অশরীরী আত্মা বা অতৃপ্ত আত্মা, তাকে মুক্তি দেওয়ার জন্য রিফাত কি কি পদক্ষেপ নেয়, আমি পরের পর্বে সম্পূর্ণ বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।